আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত গভীর হচ্ছে, ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছে চারিপাশ। বড়সড় একটি ঘরে একা বসে মাঝারুলের অস্থির মন পাইচারি করছে অতীত জুড়ে। যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না, জেনেও মনের গহীনে অজস্র আশা জমিয়ে রাখার নামই কি নির্বুদ্ধিতা? যা হারিয়ে গেছে তার জীবন ছেড়ে তা কি হবে মনে করে, তবে বেকুব মন তাকেই খুঁজে বারে বারে। একেবারে বুঝতে চেষ্টা করে না সে তার কখনোই ছিল না। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শরীর মেলে দিল মাঝারুল। রাত 2টোর উপরে বাজে, অথচ এখনো ঘুমের দেখা নেই তার চোখে। পাশের রুমে মৌমির সঙ্গে রয়েছে জ্যোতি। এতক্ষণে হয়তো মা মেয়ে দুজনে একে অপরকে আঁকড়ে ধরে ঘুমিয়েও পড়েছে। মেয়েকে ছাড়া এই প্রথম রাত কাটানোর প্রচুর কষ্ট হচ্ছে, সেই সাথে বেদনাদায়ক অতীতের স্মৃতিগুলো যেন কামড়ে কামড়ে খাচ্ছে তার বুকের ভেতরটা। উচিত হয়নি তার মৌমিকে নিয়ে ঢাকায় আসা, সে মরে গেলে মরে যেত, তবুও তো এই যন্ত্রণাদায়ক অতীত ছেড়ে রক্ষা পেত। চিন্তা জগতের বিচরণ করতে করতে চোখ জোড়া লেগে এসেছিল মাঝারুলের। হঠাৎ আসা ফোন কলে রিংটোনের ধর্মরিয়ে উঠে বসলো সে। চারিপাশে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টায় সফল হয়ে লম্বা একটি নিঃশ্বাস ফেলে ফোন রিসিভ করলো। ক্ষীণস্বরে বলল, বলো। ওপাশ থেকে জ্যোতি বলল, একবার আসবে এই রুমে। মাঝারুল বলল, কেন, মৌমি উঠেছে নাকি? জ্যোতি বলল, না, তুমি এসো, আমি অপেক্ষা করছি। ওপাশ থেকে জ্যোতি কল কাটতে চোখ মুখ কুচকে ফেললো মাঝারুল। এত রাতে জ্যোতির ঘরে যাওয়াটা ঠিক হবে কিনা তা নিয়ে একরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। বিবেক নানান বুঝ দিয়ে নিষেধ করলেও বেহায়া মনের সাথে না পেরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ধীরপায়ে এগুলো পাশের ঘরের দিকে। দরজা খোলা থাকায় কোনো রকমে বাধা না পেয়ে ঘরে প্রবেশ করলো মাঝারুল। বুকের ভেতরটায় তার টিপ টিপ করছে। আর একটি দিনও থাকবে না সে ঢাকায়। কাল সকাল সকাল এখান থেকে বেরিয়ে মেজবার বাসা থেকে ওনাকে নিয়ে রওনা হবে গ্রামের উদ্দেশ্যে। এভাবে আর একটি দিনও জ্যোতির ছায়ায় কাটালে পাগল হয়ে যাবে সে। ঘরের কোনায় জ্যোতির দেখা না পেয়ে হালকা কেসে উঠলো মাঝারুল। প্রায় সাথে সাথে ওয়াশরুম থেকে আওয়াজ এলো জ্যোতির। ভেতর থেকে সে উঁচু গলায় বলল, বসো, আমি আসছি। কথা না বাড়িয়ে ঘুমন্ত মৌমের দিকে এগিয়ে গেল মাঝারুল। কপালে ভালোবাসার একটি পরশ ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মায়ের সাথে ঘুমিয়ে কেমন লাগছে রে আম্মা? খুব মজা না? বিপরীতে মেয়ের সাড়া না পেয়ে মৃদু হেসে সোফায় এসে বসলো মাঝারুল। জ্যোতি কেন ডেকেছে তাকে তা জানতে মনের ভেতরটা ছটফট করছে। তারপর বলল, তুমি আসবে ভাবিনি। টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে মাঝারুলের পাশে এসে বসলো জ্যোতি। ডান হাত মাঝারুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখনো হাত কাটার দাগ যায়নি, দেখেছো? মাঝারুল বলল, দেখলাম। জ্যোতি বলল, কেন কেটেছিলাম, মনে পড়ে? মাঝারুল বলল, পরে। জ্যোতি বলল, কেন বলো তো? নড়ে চড়ে বসলো মাঝারুল। গম্ভীর মুখে বলল, তুমি কি এসব বলতে আমাকে ডেকেছো? জ্যোতি বলল, না, ঘুম পাচ্ছিল না, ভাবলাম তোমার সাথে খানিকক্ষণ গল্প করি। মাঝারুল বলল, ও। জ্যোতি বলল, একটা কথা বলি? মাঝারুল বলল, বলো। জ্যোতি বলল, তুমি এখন আমায় ভালোবাসো? মাঝারুল বলল, জানি না। জ্যোতি বলল, কখনো জানতে ইচ্ছে হয় না? মাঝারুল বলল, না। দীর্ঘশ্বাস ফেললো জ্যোতি। সোফায় আরাম করে বসে উদাস গলায় বলল, আমার না মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়, তোমাদের কাছে ফিরে যেতে ইচ্ছে হয়, তবে যখন ওই তোমার স্বভাবের কথা মনে পড়ে তখন ওই নিজেকে শান্ত করি। মাঝারুল বলল, ও। জ্যোতি বলল, তুমি আমায় কখনো বুঝোনি, আমার চাওয়া পাওয়ার মূল্য দাওনি। যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তখন কখনোই তোমাকে কাছে পেতাম না, আমার খুব কষ্ট হতো জানো। মাঝারুল বলল, জানি। জ্যোতি বলল, জেনেও কেন কিছু করতে না? স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে একটিবার কি বাবার মুখের ওপর কথা বলা যেত না? মাঝারুল বলল, হয়তো যেত, তবে তাতে আব্বাকে অসম্মান করা হতো। তাচ্ছিল্যের হাসি ফুটলো জ্যোতির মুখে। মাঝারুলের দিকে ফিরে বলল, সম্মান করা এবং অন্যায় মেনে নেওয়ার মাঝে যে পার্থক্য রয়েছে তা হয়তো তুমি জানো না। মাঝারুল বলল, তুমি তো জানো, তাহলে তুমি কেন অন্যায় করলে? জ্যোতি বলল, আমি কোনো অন্যায় করিনি। চোয়াল শক্ত হয়ে এলো মাঝারুলের। শক্ত গলায় সে বলল, 7 মাসের বাচ্চাকে ফেলে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়া অন্যায় নয়? জ্যোতি বলল, না, নয়। স্বামীর সাপোর্ট না পেলে একজন মেয়ে হাজারো ছেলের সাথে পালিয়ে যাবার অধিকার রাখে। মাঝারুল বলল, তাই তোমার বিবেক তোমাকে এই বলে? জ্যোতি বলল, হ্যাঁ বলে। উঠে দাঁড়ালো মাঝারুল। জ্যোতির সঙ্গে তার আর এক মুহূর্ত বসে থাকার ইচ্ছে নেই। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। জ্যোতি বলল, কোথাও যাবে না তুমি? আমার কথা শেষ না হবার আগে তুমি কোথাও যাবে না। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে দরজা বন্ধ করলো জ্যোতি। তারপর আবারও ফিরে এলো মাঝারুলের কাছে। তার মুখোমুখি দাঁড়িয়ে শীতল গলায় বলল, একটা কথা কি জানো মাঝার, তুমি তোমার বাবা মায়ের কাছে ভালো সন্তান হতে পেরেছো, তবে আমি আমার সন্তানের কাছে ভালো মা হতে পারিনি, না আর কখনোই পারবো। চোখ জোড়া বুঝে সজোরে কিছু নিঃশ্বাস ফেলে আবারও সোফায় বসলো মাঝারুল। সময় নিয়ে নিজেকে শান্ত করে ধীর গলায় বলল, এমন তো হবার কথা ছিল না। জ্যোতি বলল, কিন্তু হয়েছে তো, বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসে। একজন মা হয়ে জীবিত অবস্থায় আমি আমার মেয়ের সাথে থাকতে পারি না, এর চেয়ে কষ্টকর কিছু আর পৃথিবীতে আছে? ফুপিয়ে কেঁদে উঠলো জ্যোতি। মাঝারুলের পাশে বসে আঁকড়ে ধরলো তার দুহাত। বেকুল স্বরে বলল, ওকে আমার কাছে প্লিজ দিয়ে যাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি ওকে তোমার কাছ থেকে কখনোই আলাদা করব না। ওরা আমাকে দরকার, ও বড় হচ্ছে, দেবে আমার মেয়েকে আমার কাছে। মাঝার বলল, জ্যোতি তুমি শান্ত হও। জ্যোতি বলল, আমি শান্ত আছি, তুমি শান্ত নেই। তুমি বুঝো না, তুমি কিছুই বুঝো না। আমি তো মা, আমার কষ্ট হয় না? আমি আর কত নিজেকে শক্ত করব? মাজারুল বলল, বাচ্চা নিয়ে নাও, মৌমিকে মনে পড়বে না। জ্যোতি বলল, কিসের বাচ্চা? কোন বাচ্চা? নেব না বাচ্চা, কোনো বাচ্চা নেব না, আমার মৌমিকে চাই। ক্রন্দনরত অবস্থায় চেঁচিয়ে উঠল জ্যোতি। পরিস্থিতি নিমেষেই পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পেরে একটি দীর্ঘশ্বাস ফেললো মাঝারুল। ভারী গলায় বলল, আমার এখন যাওয়া উচিত। জ্যোতি বলল, না, তুমি যাবে না, তুমি সবসময় আমাকে এড়িয়ে যাও, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। মাজারুলের বাহুডোরে নিজেকে
নিজেকে আবদ্ধ করলো জ্যোতি। অশ্রুসিক্ত নয়নে তার দিকে একরাশ আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে বলল, দেবে না মৌমিকে আমার কাছে? মাজারুল বলল, তুমি অন্তত আমার প্রাণকে কেড়ে নিও না। মাজারুলের উত্তরে পুরো শরীর জুড়ে শীতল এক রক্তস্রোত বয়ে গেল জ্যোতির। তাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে চোখ জোড়া বুঝলো সে খুব লোভী, খুব। নয়তো মাজারুলের কাছ থেকে কি করে চাইতে পারলো সে তার জীবনকে? লোকটি সহজ সরল বলে। চারিপাশে গভীর নীরবতার মাঝে পাশাপাশি থাকা দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ এক একজনের শরীরে বিচ্ছে কাটার মতো। মাঝারুলের বুকে লাগা জ্যোতির এক একটি গরম নিঃশ্বাস মন্ত্রমুগ্ধের মতো ডাকছে তাকে। দীর্ঘদিন যাবৎ থেমে থাকা দুজনের বুকের মাঝের ঝড় ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে। ডুব দিতে ইচ্ছে করছে জ্যোতির মনের অন্তঃস্থলে। ভারী কিছু নিঃশ্বাস পেলে মাঝারুল হাত বাড়ালো জ্যোতির মুখের দিকে। দুই হাতের আজলে তার মুখ তুলে ধরে ঠোঁট বাড়িয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে তার পেট খামচে ধরলো জ্যোতি। মাঝারুল বলল, পাপ হবে তাই না? গভীর কিছু নিঃশ্বাস ফেলে মাঝারুলের প্রশ্নের জবাবে মাথা নেড়ে চোখ বুঝলো জ্যোতি। খানিকটা উঁচু হয়ে নিজের ঠোঁট জোড়া ঠেকালো মাঝারুলের ঠোঁটের সঙ্গে। কারো কিছু নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে শুষে নিতে শুরু করলো তার ঠোঁট। আর এদিকে সকালে হাতের কাজ ছেড়ে ফ্ল্যাট লক করে উল্লাসীর সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়লো মুন্নি সরকার। কিছুক্ষণ আগে মেজবার বড় ভাই এবং ওনা গ্রামে যাওয়ার জন্য রওনা হয়েছে। হুট করে এসে এভাবে হুট করে চলে যাওয়াটা মোটেও সুবিধার লাগছে না তাদের কাছে। ওনার ভাষ্যমতে আরো বেশ কিছুদিন ঢাকায় থাকতো তারা। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, উল্লাসী এখন একা, কাজকর্ম তেমন নেই, দুজনে বসে বসে বেশ সময় নিয়ে আড্ডা দেওয়া যাবে। তাছাড়া আরো একটি কাজ উল্লাসীকে করতে হবে, যা বাড়িতে মেহমান থাকা অবস্থায় কোনোভাবেই সম্ভব হতো না। বেল বাজাতেই ভেতর থেকে দরজা খুলে দিল উল্লাসী। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমি আপনার কাছে যেতে চাইছিলাম। অনা আপারা চলে যাবার পর বড্ড বেশি একা লাগছিল। ফ্ল্যাটের ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে এগোতে মুন্নি সরকার বলল, ওদের না আরো বেশ কয়েকদিন থাকার কথা ছিল, আজ হুট করে চলে গেল কেন? দরজা বন্ধ করে মুন্নি সরকারের পাশে সোফায় বসলো উল্লাসী। কপাল কুচকে বলল, বড় ভাই রাতে কোন বন্ধুর বাসায় যেন ছিল, বেশ ভোরে মোমুকে ঘুমন্ত অবস্থায় নিয়ে এখানে এলেন উনি। এনেই বলল আজই নাকি গ্রামে ফিরে যেতে হবে, খুব জরুরি কাজ আছে। তারপর তো হুলস্থুল করে অনা আপাকে ঘুম থেকে উঠিয়েই রওনা হলো। জানেন ভাবি, মেয়েটা এত কাজ ছিল আম্মু আম্মু করে, অথচ বড় ভাই তার ধারই ধারলেন না। মুন্নি সরকার বলল, উনি কি পাগল নাকি? কথাবার্তাও খুব কম বলে। উল্লাসী বলল, আরে না, পাগল কেন হবে? সোফায় শরীর এলিয়ে দিল মুন্নি সরকার। নাক কুচকে বলল, বাদ দাও, গেছে ভালোই হয়েছে। তা কাল রাতে কে এসেছিল বাসায়? সবাই তো দেখলাম। উল্লাসী বলল, উনার ফ্রেন্ড। মুন্নি সরকার বলল, ফ্রেন্ডরা সাই দেখলাম তো কিভাবে লেপটালেপটি করলো। উল্লাসী বলল, মানে? মুন্নি সরকার বলল, শোনো উল্লাসী, তুমি ছোট, তুমি অনেক কিছুই বুঝো না, তবে তোমাকে আমার অনেক ভালো লাগে, আর আমি সবসময় চাই তুমিও ভালো থাকো। কিছু বলল না উল্লাসী, মনোযোগী বেশে নীরবে তাকিয়ে রইল মুন্নি সরকারের দিকে। তারপর বলল, বড় বোন হিসেবে আমি আজ তোমায় কিছু কথা বলবো, আশা করি তুমি কথাগুলো বুঝবে, কারণ তুমি এতটাও ছোট নয় যে নিজের আর পরের মাঝে তফাৎ করতে পারবে না। উল্লাসী বলল, বলুন। মুন্নি সরকার বলল, ওই মেয়ের চেহারা চালচলন দেখে আমার মোটেও সুবিধার লাগছে না। এসব মেয়ে সমাজে কেন জন্ম নেয় জানো? উল্লাসী বলল, ওহো। মুন্নি সরকার বলল, অন্য স্বামীকে নিজে করে নিতে, তারপর তুমিও ছোট, কিছু বুঝো না, এই সুযোগে ওই চামচিকা তোমার সংসার উজাড় না করলে হয়। প্রকুচকে উল্লাসী বলল, কোন চামচিকা? মুন্নি সরকার বলল, ইস, এত অবুঝ হলে চলে? শুনো, নিজের স্বামীকে নিজের কাছে ধরে রাখো, তাতে যদি জান যায় যাবে, তবু তাকে অন্য কারো হতে দেবে না। হঠাৎ গতকাল রাতের ব্যাপারটি মাথায় এলো উল্লাসীর। খান্নের সে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে আমার চেয়ারে বসেছিল। মুন্নি সরকার বলল, তা তো বসবেই, ছাড় আরো দাও, পুরুষ মানুষ ঘরে না পেলে বাইরে যাবেই, এটা তাদের স্বভাব। উল্লাসী বলল, কিন্তু ঘরে পাবে না কেন? ঘরে তো সবাই আছে। নিজের কপাল নিজে চাপড়ালো মুন্নি সরকার। অস্থিরতা নিয়ে বলল, আরে বলত, ওসব না ওসব না। উল্লাসী বলল, তাহলে কি? মুন্নি সরকার বলল, মধু। উল্লাসী বলল, মধু? ওটাও তো ঘরে আছে। মুন্নি সরকার বলল, আরে বাবা, উফ, শুনো, এই নাইটিটা ধরো, আজ রাতে ঘুমানোর আগে এটা পরবে, এটা পরলে ঘরে যখন মৌমাছির চাক পাবে মেজবা, তখন আর বাইরে মধু খুঁজতে বেরোবে না। উচ্ছ্বাসের সাথে নাইটি হাতে নিল উল্লাসী। এটি পরলে উনি আর ওই মেয়েকে আদর করবে না? তাহলে এ তেমন আর কি, পরাই যায়। মুন্নি সরকার বলল, এটা আমার বিয়ের পরের নাইটি, তোমার ভাই কিনে দিয়েছিল, তখন তো তোমার মতোই ফিট ছিলাম, প্রায় রাতেই পড়তাম। উল্লাসী বলল, হাসান ভাই আপনাকে কিনে দিয়েছিল? কই, আমাকে তো উনি কিনে দিলেন না। মুন্নি সরকার বলল, তোমাকেও দেবে, এটা পরে আদর চাইবে, শুধু কপালে নয় পুরো শরীরে চাইবে, ঠিক আছে? মাথা নেড়ে মুন্নি সরকারের কথায় সম্মতি জানালো উল্লাসী। ছোট আদরে চলবে না, আজ রাতে ওনাকে বড় আদর দিতেই হবে। তবে ঘরে মৌমাছির চাক কোথায় সে পাবে? গ্রাম হলে না হয় খোঁজ করা যেত, শহরে ওসব কই পাবে সে? আর এদিকে অস্থিরতায় আচ্ছন্ন হয়ে চেয়ারে বসে ভ্যানিটি ব্যাগ মেঝেতে ছুঁড়ে ফেললো জ্যোতি। হোটেল থেকে সরাসরি অফিসে আসা মোটেও উচিত হয়নি তার। ঘুম থেকে উঠে মৌমি এবং মাজারুল কারোর দেখা না পেয়ে এমনিতেই পুরো মাথা আউলিয়ে আছে। এর মাঝে রাশেদ ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে। চেয়ারের শরীর এলিয়ে চোখ জোড়া বুঝলো জ্যোতি। লম্বা একটি দম ছেড়ে গত রাতের কথা স্মরণ করলো। রাতে মাথা ঠিক ছিল না তার, যা হয়েছে ঝুঁকের বসে হয়েছে, ভুলক্রমে হয়েছে। তবে ভুল তো সে একা নয়, মাজারুলও করেছে। তারপরও কেন মাজারুল এই কাজটি করলো? শেষবারের মতো মেয়েটিকে একটু মন ভরে দেখতে দিল না? ওদিকে ফোনটাও বন্ধ করে রেখেছে। একবার কি মেজবার চেম্বারে গিয়ে খোঁজ নিয়ে দেখবে ওরা ঢাকাতেই আছে কিনা? থাকলে না হয় আরেকটি বার মেয়েকে বুকের ভেতর আঁকড়ে ধরবে, শেষবারের মতো মুখে হাজারো ভালোবাসার ছোঁয়া লাগিয়ে দেবে। পর মুহূর্তে নিজের মন স্থির করলো জ্যোতি। গত রাতে যাওয়া হয়েছে, তারপর আবারও মাঝারুলের মুখোমুখি হতে চায় না সে। তবে তার মেয়ে, তার তো কোনো দোষ নেই এসবের মাঝে। বুক চিরে গভীর একটি
দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জ্যোতির। বুকটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে, আর কখনোই তার এই বুকে আসবে না মৌমি ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আর এদিকে আশ্চর্য, এত বারবার কল দিচ্ছে অথচ তুমি পিক করছো না কেন? সমস্যা কি তোমার জ্যোতি? ফোনের অপর প্রান্ত থেকে রাশেদ রহমানের কড়া গলা শুনে ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো জ্যোতি। ক্ষীণস্বরে বলল, বাসে ছিলাম। রাশেদ রহমান বলল, বাসে কেন থাকবে? বাসা থেকে তোমার অফিসে যেতে বাস লাগে? জ্যোতি বলল, না। রাশেদ রহমান বলল, তাহলে আজ কেন লাগলো? জ্যোতি বলল, জানি না। রাশেদ রহমান বলল, জানো, ইউ নো এভরিথিং। তুমি কাল রাতে বাসায় ছিলে না? সত্যি করে বলবা, কোথায় ছিলে কাল রাতে তুমি? জ্যোতি বলল, মৌমির সঙ্গে। রাশেদ রহমান বলল, মৌমির সঙ্গে মানে? তুমি কোথায়, কার বাসায় ছিলে? মাজারুল, সেও কি তোমার সাথেই ছিল? নিজেকে শান্ত রাখার চেষ্টায় ব্যর্থ হলো জ্যোতি। একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রাশেদ, কিন্তু কেন? এই অধিকার কি তাকে দিয়েছে সে? জ্যোতি বলল, আমি যেখানেই থাকি আমাকে এ জাতীয় প্রশ্ন করার তুমি কে? আমাকে আমার মতো চলতে দাও রাশেদ, নয়তো আমাদের সম্পর্ক এখানে শেষ করতে আমি দুবারও ভাববো না। দাঁতে দাঁত চেপে একদমে কথাগুলো বলে কল কেটে ফোন বন্ধ করে রাখলো জ্যোতি। হাত পা অনবরত কেঁপে যাচ্ছে তার, বুকের মাঝে চলছে তুফান। দু চোখের জ্বালায় তাকিয়ে থাকা দায়ী হয়ে পড়েছে। অসহ্য লাগছে এই পৃথিবীকে। দীর্ঘদিনের এই একাকিত্ব তাকে এতটা কষ্ট দেয়নি যতটা না আজ পাচ্ছে সে। লেবের থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে রিক্সা নিল মেজবা। আজ রোগীর সংখ্যা তেমন একটি ছিল না বললেই চলে। তাহলে কি রোগীরাও জেনে গিয়েছে আজ তার উল্লাসী বাড়িতে একা? তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। আনমনে হেসে উঠল মেজবা। দিনে দিনে তার চিন্তা ভাবনা বেশ পাগলাটে হয়ে যাচ্ছে। তবে আজ পুরো একটি দিনে সে প্রহর গুনে গেছে আজ রাতের। বেশ কদিন পর মেয়েটাকে একা পাচ্ছে সে। সন্ধ্যায় একসাথে বসে টেলিভিশন দেখা, দুজনে মিলে খেতে বসা, গল্প গুজব হয় না অনেকদিন। আজ না হয় সব চাওয়া পূরণ করে নেওয়া যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটি সিগারেট ধরালো মেজবা। রাতের অন্ধকার আকাশে তারারা জ্বলজ্বল করছে, আর অন্ধকার পৃথিবীর বুকে তার হাতে জ্বলন্ত সিগারেট। দুটোর মাঝে অদ্ভুত এক মিল থাকলেও অমিলের সংখ্যা অগণিত, যেমনটা তার এবং উল্লাসের ক্ষেত্রেও প্রযোজ্য। বয়সের ব্যবধান, চালচলন, চিন্তাভাবনা, প্রতিটি ক্ষেত্রে অসংখ্য বৈসাদৃশ্য থাকার পরও উল্লাসের প্রতি তার মনের টান যেন দিন দিন বেড়েই চলেছে। মায়ের বাঁধন বেশ জটিল বাঁধন। এই বাঁধন ভালোবাসার রূপ নিতেও সময় নেয় না। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।